আজকে তোমাদেরকে সম্রাট অশোক সম্পর্কে পড়াবো। তোমরা অশোক সম্পর্কে এর আগের ক্লাসে একটু জেনেছো। মৌর্য সম্রাট অশোক, তিনি বিন্দুসারের পুত্র, ভারতবর্ষে অন্যতম শ্রেষ্ঠ রাজা। এবং অশোক তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভারতবর্ষে তথা পৃথিবীতে একটি অনন্য স্থান অধিকার করেছিল। সারা পৃথিবীতে যোগ্য সম্রাট বা যোগ্য নৃপতি মধ্যে অন্যতম সম্রাট অশোক। এই অশোক সম্পর্কে আজকে তোমাদের আমরা পড়াবো। ছবিটা দেখো, সম্রাট অশোকের ছবি। ইনি মৌর্য সম্রাট অশোক। সম্রাট অশোকের বংশ পরিচয় তোমরা জানো, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের সম্রাট, মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছে। তার পুত্র বিন্দুসার, বিন্দুসারের পুত্র হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের তৃতীয় মৌর্য সম্রাট, যিনি পিতা বিন্দুসারের পর সিংহাসন লাভ করেন এবং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন। ভারতবর্ষের বেশ কিছু অঞ্চলে তিনি দখল করেছিলেন। দখল করে সেই অঞ্চলগুলো তিনি তার সাম্রাজ্য বিস্তারের যে প্রক্রিয়া, সেই কাজটা তিনি করেছিলেন। এই সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে তার অন্যতম একটি কাজ হলো যুদ্ধ। এই যুদ্ধ তিনি কলিঙ্গ নামক একটি রাজ্যে তিনি কলিঙ্গ জয় করতে গিয়েছিলেন। এখানে দেখো 261 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ করেন এবং কলিঙ্গ যুদ্ধে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়। প্রায় 1 লক্ষ মানুষ হতাহত হন এবং সেখানকার নদী রক্তে স্নাত হয়ে লাল হয়ে যায়। এই ক্ষয়ক্ষতি দেখে তিনি তার যুদ্ধ প্রক্রিয়া বন্ধ করে দেন এবং তার মধ্যে একটা অহিংসার পরিবেশ তৈরি হয়। তিনি যুদ্ধ ছেড়ে দেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি আর যুদ্ধনীতি গ্রহণ করলেন না। কোনো রাজ্যে তিনি আর যুদ্ধ করতে গেলেন। এখানে দেখো কলিঙ্গ যুদ্ধের ক্ষয়ক্ষতি, হতাহতের ক্ষয়ক্ষতি ছিল 50,000 হতাহত ক্ষয়ক্ষতি হয়েছিল এবং অন্যান্য পশু পাখি সব কিছু নিয়ে প্রায় লক্ষাধিক জীবনহানি ঘটেছিল। তবে সম্রাট অশোক কেন এই কলিঙ্গ যুদ্ধ করতে গিয়েছিলেন তোমরা বলতে পারবে? কেন গিয়েছিলেন? কেউ বলতে পারবে? কলিঙ্গ যুদ্ধ কেন করতে গিয়েছিলেন বলো? কলিঙ্গ স্বাধীন শক্তিশালী হয়ে ওঠায় মগধ তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। আমি যদি শক্তিশালী হয়ে উঠি, আমার পাশাপাশি যদি আর একটা রাজ্য শক্তিশালী হয়ে ওঠে, তখন কি হয়? দুটোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, ও শ্রেষ্ঠ হয়ে যাবে। এটা অশোকের কিন্তু সেই সময় ভালো লাগেনি। কলিঙ্গ উত্তর ও দক্ষিণ, উত্তর ভারতের রাজা ছিলেন। মগধ উত্তর ভারত, আর্যাবর্ত। ফলে আর্যাবর্ত থেকে দক্ষিণ ভারত, ভারতবর্ষের যে দক্ষিণ অংশ, সেই দক্ষিণ অংশ জয় করতে অশোককে যেতে হতো। ফলে উত্তর থেকে দক্ষিণে যাতায়াতের মাঝখানে পড়ছে কলিঙ্গ, উড়িষ্যা যেটা আজকে। সেই উড়িষ্যা যদি শক্তিশালী রাষ্ট্র হয়, তাহলে তাকে তো যেতে দেবে না দক্ষিণ ভারতে, ফলে বাধা হয়ে দাঁড়ায়। ফলে এই পথ নিয়ন্ত্রণ করার যে ভূমিকা কলিঙ্গ নিয়েছিল, সুতরাং পথটাকেই তিনি উপরে দিলেন। কলিঙ্গ রাজ্যটা জয় করে তিনি ওই অঞ্চল থেকে দাক্ষিণাত্যে যাতায়াতে সুবিধা করলেন। কলিঙ্গ সেই সময় সামরিক, অর্থনৈতিক এবং বাণিজ্যের দিক থেকে ছিল শক্তিশালী। ফলে ওই অঞ্চলটা যদি মৌর্যরা দখল করতে পারে, তাহলে কি হবে? মৌর্য সাম্রাজ্যের সমৃদ্ধি বাড়বে। কলিঙ্গ যুদ্ধের ফলাফল, এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রচুর মানুষ মারা যায়। যুদ্ধে সম্রাট অশোক জয়লাভ করেন, বহু কলিঙ্গবাসী দেশ ত্যাগ করেন। যুদ্ধে ধৌলি নদীর জল রক্তে রঞ্জিত হয়, 1 লক্ষ মানুষ মারা যায়। একটু আগে আমরা বললাম
যুদ্ধের পরিণতি দেখে অশোক আজীবন যুদ্ধনীতি পরিত্যাগ করেন, চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত। তিনি এই যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে সারা জীবন থেকে তার সাম্রাজ্য বিস্তারের যুদ্ধনীতি পরিত্যাগ করে দিয়েছিলেন, যে যুদ্ধ করে আর আমি সাম্রাজ্য বিস্তার করব না। সম্রাট অশোকের রাজত্বকালে বিভিন্ন শিলালিপি পাওয়া যায়, সেই শিলালিপি থেকে তার সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য পাই। সেই শিলালিপিগুলো দেখো, এগুলো হচ্ছে সম্রাটের বিভিন্ন শিলালিপি, এটা হচ্ছে দেব, এগুলো তার পয়সা মুদ্রা, এগুলো এটা অশোক এবং তার ছবি। সম্রাট অশোকের সীমা দেখো বেশ বড়, একদম উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, উত্তর থেকে দক্ষিণ বিশাল বড়। সারা ভারতবর্ষ যেটা আজকে দেখছো, এই ভারতবর্ষ ছিল না তখন, তখন অনেক আরো বড় ছিল। ফলে এই বিশাল ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্য বিস্তার করেছিলেন সম্রাট অশোক। অশোকের শিলালিপি আমি বললাম, এগুলো হচ্ছে শিলালিপি। তার লেখ থেকে, তার শিলালিপি থেকে তার সম্পর্কে আমরা কিছু জানতে পারি। একটু ফেটে গেছে। অশোকের শিলালিপি দেখো, শিলালিপিগুলো কোথায় কোথায় আছে, কি কি লিপি? পর্বতগাত্রে খোদিত ক্ষুদ্রলিপি, অবন্তী, দক্ষিণাপথ, প্রাচ্য, কলিঙ্গে, পুরী, গঞ্জাম আর স্তম্ভলিপি। তার একটা ছিল পাথরের গায়ে লেখা, আর কিছু তিনি এখনকার যেমন ফলক তৈরি করে ওরকম ফলক, স্তম্ভলিপি আর পর্বতগাত্রে লিপি। এই লিপির মধ্য দিয়ে তিনি তার উপদেশ, তার নীতি, তার আদর্শ এগুলোকে প্রচার করেছিলেন। অশোকের ধর্ম, অশোক রাজ্য শাসন করতে গিয়ে তার প্রজাদেরকে তিনি তার সন্তানের মতো বলে মনে করেন। তিনি তার একটি শিলালিপিতে বলেছেন যে রাজা হচ্ছে পিতার সমান, পিতা যেমন তার সন্তানের ইহলোক পরলোক সমস্ত কিছু নিয়ে চিন্তা করেন, সম্রাট অশোকও তিনি তার প্রজাদের ইহলোক এবং পরলোক বিষয় নিয়ে চিন্তা করেছেন। তার জন্য তিনি কি করেছিলেন, তার প্রজারা যাতে ভালো থাকে, তার প্রজাদের যাতে মঙ্গল হয়, তার প্রজারা যাতে সৎ এবং সত্যবাদী হয়ে ওঠে, নৈতিক দিক থেকে তারা উন্নতি লাভ করে, তাদের মূল্য বোধ তৈরি হয়, এর জন্য তিনি কতগুলো নৈতিক আদর্শ পালনের কথা বলেন। ব্যক্তি জীবনের পরিশুদ্ধির জন্য অশোক বলেন দয়া, দান, সত্য, সূচি, ভদ্রতা, সৎকাজ, সংযম এবং কৃতজ্ঞতা এগুলো থাকা উচিত। দয়া অর্থাৎ কারোর প্রতি দয়া করা, দান করা, আমার যে অর্থ যেটুকু না আমার সংসারে খরচ করতে হয়, আমার জীবনটা বেকার চালাতে হয়, তারপরে কিছু অর্থ গরিব দুঃখীকে দান করো যাতে সে তার জীবনটা অতিবাহিত করতে পারে। সত্য, সত্য মানে সত্য কথা, সুচিতা মানে পরিশুদ্ধ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো। সৎ কাজ অর্থাৎ আমরা যে কাজ করবো তার মধ্যে কোনো মিথ্যে ভাব থাকবে না, মিথ্যে কথা থাকবে না, মিথ্যে ভাবনা থাকবে না। ভদ্রতা, এই যে তোমরা যে আচরণ করো ভদ্রতা, অর্থাৎ কেউ কারোর সাথে মারামারি ঝামেলা এগুলো করবে না, এটা হচ্ছে অভদ্রতা। তিনি বলছেন ভদ্র আচরণ করতে। সংযম, সংযম মানে কোনো কাজে আমাদের সংযম দেখাতে হয়। খুব রাগ হয়ে গেল, আমি রাগ তখনই দেখাবো না, আমাকে পরিস্থিতি বিচার করে কাজ করতে হয়। এই এবং কৃতজ্ঞতা, কেউ যদি তোমার উপকার করে তাহলে তার কৃতজ্ঞতা দেখানো উচিত, তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এই 8টি গুণের অনুশীলনের কথা বলা হয়েছে। এছাড়া প্রাণী হত্যা থেকে বিরত থাকা, প্রাণীর ক্ষতি না করা, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানানো, গুরুজনের প্রতি শ্রদ্ধা জানানো, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা জানানো, গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ব্রাহ্মণ, শ্রমণ, আত্মীয় বন্ধুদের সঙ্গে সদ্ব্যবহার, অল্প ব্যয় এবং অল্প সঞ্চয়। আমি ব্যয় যেটা করব সেটা যেন আমি যা আয় করেছি পুরোটা না, অল্প তার থেকে কিছু পয়সা, কিছু টাকা, কিছু অর্থ বাঁচিয়ে সেটাকে আমি সঞ্চয় করব। এই গুণগুলি তিনি অনুশীলন করতে বলেন। এর মধ্য দিয়ে প্রজারা তার সুখ সমৃদ্ধি যেমন পাবে,
তাদের নৈতিক উন্নতি ঘটবে, প্রজারা ভালো প্রজা হয়ে। এটা কে চিনতে পারে বলো তো? কে চিনতে পারে? হাত তোল। বলো এটা কটা সিংহ আছে? গুড। এটা কাদের স্তম্ভ? সম্রাট অশোকের। এটা আমাদের কিন্তু এখন রাষ্ট্রীয় প্রতীক, রাষ্ট্রীয় চিহ্ন, তাই তো? টাকা পয়সা এগুলোর মধ্যে আমরা কিন্তু স্তম্ভটা দেখতে পাই। এটা কোথায় আছে জানো? গুড, সারনাথে আছে। এই স্তম্ভটা সারনাথ বলে একটি, এই দেখো এটা হচ্ছে ধর্মচক্র। ধর্মচক্রটা আমরা আমাদের জাতীয় পতাকায় দেখতে পাই। এটা কিন্তু অশোকের থেকে নেওয়া হয়েছে। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সম্রাট অশোক কি কি ব্যবস্থা নিয়েছিলেন? কালকে বলেছিলাম যে ধর্ম মহাপাত্র নামক এক বিশেষ শ্রেণীর কর্মচারী নিয়োগ করেছিলেন। ধর্মভেরী নামক এক কর্মচারী যারা ধর্ম প্রচার করেন। ধর্মযাত্রা, ধর্মমঙ্গল, ধর্ম সমাজ নামক প্রতিষ্ঠান গড়ে তোলেন। দেখো, ধর্ম প্রচারের জন্য জুত এবং রাজুক নামে দুই কর্মচারী নিয়োগ করেছিল। কোন কোন দেশে অশোকের ধর্ম পৌঁছেছিল? দেখো, ব্যাকটেরিয়া, আলেকজান্ড্রিয়া মানে গ্রিক, এদিকে হচ্ছে ভারতবর্ষের বাইরে পারস্য, এই সমস্ত দেশে অশোক তার ধর্ম, সিংহল, শ্রীলঙ্কা এখানে লেখা আছে, এইসব দেশে অশোকের ধর্ম ছড়িয়ে পড়েছিল। কলিঙ্গ যুদ্ধের পর গৌতম বুদ্ধের অহিংসা ও করুণার মধ্যে বিস্তৃত হয়ে সম্রাট অশোক ধর্ম জয়ের মধ্য দিয়ে, ধর্ম বিজয়ের মধ্য দিয়ে রাজ্যগুলোকে মানবতার, বিশ্ব মানবতার বন্ধনে আবদ্ধ করেছিলেন। তিনি অহিংসাকে তার মূল মন্ত্র করে মানুষকে পরম ভালোবাসার মধ্য দিয়ে তাকে জয় করবার কথা বলেছিলেন। তিনি প্রজাদের কল্যাণকামী হয়ে উঠেছিলেন। তিনি জনকল্যাণকামী রাষ্ট্র গড়ে তুলেছিলেন। প্রজাদের ইহলৌকিক পরলৌকিক উন্নতির জন্য রাজুক, জুট মহাপাত্র, ধর্ম মহাপাত্র নামে বিভিন্ন শ্রেণী প্রজাদের নিয়োগ করেছিলেন। তিনি প্রজা মঙ্গলের জন্য অনেক দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছেন। বৃক্ষরোপণ করে তিনি যেমন পরিবেশকে রক্ষা করেছেন, অনেক বৃক্ষ যেগুলো দুষ্প্রাপ্য বৃক্ষ, তখন আমাদের আয়ুর্বেদ চিকিৎসা ছিল, গাছগাছালি থেকে ওষুধ তৈরি হতো, সেই ওষুধের গাছগুলোকে তিনি লাগিয়েছিলেন। পশু হত্যা বন্ধ করেছিলেন, পশুদের হত্যা করা যাবে না, পশু মারা যাবে না, এবং সেই সময় বলি প্রথা, পশু প্রথা, পশুদের মারার যে হিংসা, সেগুলোকে তিনি বন্ধ করে দিয়েছিলেন। বুদ্ধের অহিংসা মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি কী করেছিলেন? প্রাণী হত্যা বন্ধ করেছিলেন। অর্থাৎ পরিবেশ রক্ষাতেও কিন্তু তিনি এইভাবে তিনি পরিবেশ রক্ষা করেছিলেন। জীব বৈচিত্র্য আজকে আমরা যেটা পড়েছি, সেই বৈচিত্র্যটাকে তিনি ধরে রাখবার চেষ্টা করেছিলেন। এছাড়া সম্রাট কী করেছিলেন? সম্রাট প্রজাদের মঙ্গলের জন্য বেশ কিছু উদ্যান, নালা এবং পশু চিকিৎসালয়, মানুষের চিকিৎসালয় তো ছিলই, অবলা পশু তারাও তো অসুস্থ হয়, তাদের এই প্রথম কিন্তু তার একটা বিশ্বজনীন এবং অভূতপূর্ব একটা তার ইনোভেটিভ কনসেপ্ট, তার একটা অনন্য ধারণা যে মানুষ নয় পশুদেরও চিকিৎসা করতে হবে, পশু চিকিৎসালয় তিনি করে তুলেছিলেন। ভারতে বিভিন্ন প্রান্তে অসংখ্য স্তূপ, চৈত্য, স্তম্ভ নির্মাণের মধ্য দিয়ে ভারতীয় শিল্পকলার ক্ষেত্রে এক বিবর্তনের অধ্যায় শুরু হয়েছিল সম্রাট অশোকের আমলে। বৌদ্ধ ধর্ম তো তখন সেভাবে প্রচার হয়েছিল, কিন্তু তাকে আরও বেশি প্রসারিত করতে, আরও বেশি সেটাকে সারা মানুষের কাছে পৌঁছে দিতে, বুদ্ধের শান্তির বাণী, অহিংসের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে সম্রাট অশোক সাহায্য করেছিল এবং ব্যবস্থাও নিয়েছিল। এই যে আমরা দেখি বিভিন্ন যে শিল্পকলা সেই সময়কার, এই যে স্তূপ নির্মাণ, চৈত্য নির্মাণ, সারনাথের স্তূপ নির্মাণ, এইগুলো কিছু তিনি করেছিলেন। গ্রাম্য খরস্রীলিপি প্রচলন করে পালি ভাষা ধর্ম প্রচারের বাহন হিসেবে ব্যবহার করে তিনি সমগ্র ভারতীয় ঐক্যসূত্রে বাধ্যে প্রয়াসী হয়েছিলেন। সমস্ত ভারতবর্ষে তো নানা ভাষা, নানা জাতি, নানা ধর্মের মানুষ ছিল, সেই সব মানুষদের এক সূত্রে তিনি বেঁধেছিলেন
এবং এক সূত্রে বেঁধে বৌদ্ধের যে ধর্ম শান্তির বাণী, এই বাণীর মধ্য দিয়ে তিনি সারা বিশ্বে মানবতার জয়গান দিয়েছিলেন। কূপ খনন, বৃক্ষরোপণ, মানুষ ও পশুদের জন্য চিকিৎসালয় প্রতিষ্ঠা, অহিংসা আদর্শ প্রচলন প্রতিষ্ঠা করতে পশু হত্যা বন্ধ, নিষিদ্ধকরণ, ধর্মাচরণের ক্ষেত্রে নিজ ধর্মকে শ্রদ্ধার সাথে নিজের ধর্মকে আমি পালন করব, কিন্তু অন্যের ধর্মটাকেও শ্রদ্ধা করবো। যে অন্য ধর্ম পালন করছে সেটাকে আমি ঘৃণা করবো সেটা নয়। তিনি কিন্তু প্রথম দেখিয়েছেন যে নিজের ধর্ম তুমি পালন করো, কিন্তু বড় মানুষ যে ধর্মটা পালন করছে সেটাকেও তুমি শ্রদ্ধা জানাও। পররাষ্ট্রের ক্ষেত্রে সৌহার্দ্য নীতি তিনি গ্রহণ করেছিলেন। সৌহার্দ্য মানে যুদ্ধ নয়, বন্ধুত্বপূর্ণ আবেশ, বন্ধুত্বপূর্ণ। বিশ্ব ইতিহাসে সম্রাট অশোকের অবদান, মানব জাতির প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে বিশ্ব ইতিহাসে স্থায়ী আসন দিয়েছে। ভারত ও ভারতের বাইরে অশোক শান্তি, মৈত্রী ও প্রেমের বাণী ছড়িয়ে দিয়েছিলেন। তাই আদর্শ বিচারের প্রতিভা কর্মত্যাগের সামগ্রিক ভিত্তিতে ধর্ম বিজয়ের প্রবক্তা হিসেবে অহিংসা মৈত্রী বাণী বাহক সম্রাট অশোককে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাজা বলা হয়। কেন বলা হয় এবার বুঝতে পারলে? যদি প্রশ্ন আসে যে সম্রাট অশোককে কেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাজা বলা হয়, কারণ সারা পৃথিবীতে তিনি এই মানবতার জয়গান, অহিংসার বাণী প্রচার করে তিনি কী করেছিলেন? মানুষের মনকে জয় করেছিলেন এবং মানুষকে তার আদর্শে তিনি নিয়ে আসতে পেরেছিলেন। দেখো কোথায় কোথায় তার শিলা রয়েছে, মথুরা, কাশী, প্রয়াগ, সাঁচি, সাসারাম, তাম্রলিপ্ত আমাদের তমলুক, ঠিক আছে, কপিলাবস্তু, শ্রাবন্তী, ইন্দ্রপ্রস্থ মানে হচ্ছে দিল্লি। এই সমস্ত জায়গায় সম্রাট অশোকের শিলালিপি ছিল, মানে এইসব জায়গাগুলো অশোকের দখলে ছিল বা অশোক এই অঞ্চলগুলোর সাম্রাজ্য বিস্তার করেছিল। এইগুলো কিন্তু সব যুদ্ধ করে করেনি, এগুলো মানুষকে ভালোবেসে বড় রাষ্ট্রগুলো, অন্য রাষ্ট্রগুলো কষ্টটা স্বীকার করে তার সাম্রাজ্যভুক্ত হয়েছিল। মৌর্য শাসন ব্যবস্থা প্রশাসনিক পদ, সেগুলির অর্থ স্বামী হচ্ছে প্রশাসনিক প্রধান বা রাজা। বেশ কিছু নতুন নতুন পদ তিনি সৃষ্টি করেছিলেন। আমাত্য রাজ কর্মচারী, অধ্যক্ষ রাজার অধীনস্থ প্রশাসনিক প্রধান, সংবিধাতা মুখ্য কোষাধ্যক্ষ, সমাহর্তা মুখ্য কর আদায়কারী যিনি ট্যাক্স কালেকশন করেন, দণ্ডপাল যিনি মুখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী, সেনাপতি সামরিক বিভাগের প্রধান, গুরুপুরুষ গোয়েন্দা বিভাগের প্রধান, মহামাত্য নগরের অধ্যক্ষ, স্থানীয় হচ্ছে গ্রাম এলাকার কর সংগ্রাহক। এই পদগুলোকে তিনি নতুন নিয়োগ করেছিলেন। এছাড়া জুট রাজু ছিল ধর্মভেদী, ঠিক আছে। এবার দেখো অশোকের অষ্টম শিলালিপিতে যে নামগুলো ছিল এগুলো হচ্ছে অজাতশত্রুকে তিনি বিম্বিসার শ্রেণী, এগুলো হচ্ছে তাদের উপাধি। মৌর্য যুগের ভূমি রাজস্ব ব্যবস্থা, সেই সময় কৃষি ছিল মূল উপজীবিকা, এছাড়া ছোট ব্যবসা বাণিজ্য ছিল। মৌর্য যুগের রাজস্ব আসতো মূলত কৃষি থেকে। উৎপাদন ফসলের 1/6 তাদের খাজনা দিতে হতো। বছরে যা উৎপাদন হতো সেটাকে 6 ভাগ করত, 6/1 তাদের দিত। বলি এবং ভাগ নামে 2 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল। এছাড়া কারিগর, ব্যবসায়ী, বণিকদের থেকে কর আদায় হতো। পৌর প্রশাসনের মাধ্যমে পৌর কর ও নানা ধরনের কর প্রচলিত ছিল। পশু চালনা কর বা পশুপালন কর ছিল। সম্রাট অশোক ছিলেন সর্বোচ্চ বা সেই সময়টা মৌর্য যুগের শাসন ব্যবস্থার সবার ওপরে ছিলেন সম্রাট। তারপর অর্থশাস্ত্র এবং অন্যান্য থেকে জানা যায় যে 2টি উচ্চ বিচারালয়, স্থানীয় ও দ্রোণ এবং সংগ্রহ নামে 3টি নিম্ন বিচারালয়ের কথা জানা যায়। অর্থাৎ উচ্চ বিচার ব্যবস্থা ছিল ধর্মস্থির এবং কণ্টক, যেটা আমরা সুপ্রিম কোর্ট বলি। এইটা দুটো বিচারালয়। আর তার নিচে ছিল 3টি স্থানীয়, দ্রোণমূল ও সংগ্রহণ। মানে নিম্ন আদালত এবং উচ্চ আদালত বিচারের ক্ষেত্রে এগুলো ছিল। নিম্ন আদালতের আমার কোনো বিচার পছন্দ না হলে আমরা উচ্চ বিচারালয় দিতে পারতাম। বিচারালয়ের কথা জানা যায়। অর্থশাস্ত্রে 18টি দণ্ডবিধি ও 7 রকম বেত্রাঘাতের কথা আছে। ব্যবহারিক, মহাপাত্র, রাজু প্রমুখ ছিলেন বিচার বিভাগের কর্মচারী।
অর্থশাস্ত্রে বর্ণিত রাজার কাজ, তোমাদের দেখবে বইতে লেখা আছে দু সাইডের কাজ। রাজা জমা খরচের হিসাব নেবেন দিনের বেলায়, মন্ত্রী পরিষদের পরামর্শ নেবেন, সামরিক বাহিনীর পর্যবেক্ষণ এবং স্নানে যাওয়ার পর পড়াশোনা করবে, স্নানে খাওয়া করবে এবং পড়াশোনা করবে। এটা হচ্ছে দিনের কাজ। রাতের কাজ গুপ্তচরদের সাথে কথা বলবেন, বাজনা শুনে ঘুমিয়ে করবেন, গুপ্তচরদের নানা স্থানে তিনি পাঠাবেন। এগুলো রাতের কাজ। এই হচ্ছে আমাদের সম্রাট অশোক সম্পর্কে পড়ালাম। এবং অশোকের আমলে বা মৌর্য যুগে দেখো বেশ কিছু মুদ্রা আমরা দেখতে পাই, তোমরাই বানিয়েছ, ঠিক আছে? আমি এগুলো তোমাদের দিয়ে বানাই, তোমরা জানো টিএলএম। এটা হচ্ছে 324 খ্রিস্টপূর্বাব্দে থেকে 300 খ্রিস্টাব্দের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের মুদ্রা। এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের মুদ্রা। এটা হচ্ছে বিন্দুসারের মুদ্রা। এটা হচ্ছে অশোকের মুদ্রা, ঠিক আছে? এটা দশরথের মুদ্রা, ঠিক আছে? আর এটা হচ্ছে লাস্ট সম্রাট, মানে শেষ সম্রাট বা অশোকের মৌর্য বংশের শেষ রাজা বৃহদত্তর আমলের মুদ্রা। এই মুদ্রাগুলো দেখবে প্রথম দিকে সোনার ভাগ বেশি ছিল, শেষের দিকে সোনার ভাগ কমে গিয়েছিল। ডি কোসাম্বি একটি গবেষণা করে দেখেছেন এই সোনার খাদের পরিমাণ শেষের দিকে খুব বেড়েছিল। তাই থেকে তিনি মনে করেছিলেন যে প্রথম দিকে মৌর্য যুগের অর্থনৈতিক ব্যবস্থা যতটা উন্নত ছিল, শেষের দিকে এর অর্থনৈতিক ব্যবস্থা খারাপ হয়ে গিয়েছিল, দানবে এত খাত দেয় না। এইভাবে মৌর্য যুগের শাসন ব্যবস্থা আমরা পড়ালাম, সম্রাট অশোক পড়ালাম, এরপরে আমরা সম্রাট কনিষ্ক পড়ালাম।